গতদিন আলোচনা করেছিলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে তার বাণিজ্যিক যে সূত্রপাত সেটি করেছিল। আজকে আমরা আলোচনা করব ঠিক সেখান থেকেই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বাণিজ্যিক যাত্রা শুরু করেছিল, একই সাথে তারা ক্ষমতারও যাত্রা শুরু করেছে। কারণ এই কোম্পানি তার শুধু বাণিজ্যিক যে কেন্দ্রগুলো স্থাপন করেছে তা নয়, তার সাথে সাথে তারা তাদের নিরাপত্তা এবং ক্ষমতার কেন্দ্রতে থাকার জন্য বাণিজ্যিক দুর্গ নির্মাণ করে। যাই হোক, এই দুর্গগুলো তাদের ক্ষমতার একটা মাধ্যম হয়ে ওঠে। আমরা যে জিনিসটি খেয়াল করি সেটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে একই জিনিস আমরা খেয়াল করেছি, সেটি হচ্ছে যে মানুষের হাতে যখন অর্থ আসা শুরু করে তখন সে ক্ষমতার লোভে পড়ে যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক একই কাজটি করেছিল, কারণ তার কাছে বৈধ এবং অবৈধ উপায়ে প্রচুর অর্থ আসে। তাহলে অর্থের সাথে যে বিষয়টি জড়িত সেটি হচ্ছে ক্ষমতা তার প্রয়োজন, এই কারণে সে ক্ষমতার প্রতি লোভী হয়ে ওঠে। তবে এটাই যে একমাত্র কারণ এমনটা নয়, কারণ এর সাথে জড়িত ভারতের রাজনৈতিক গোলযোগ এবং কেন্দ্রের শক্তিশালী শাসন, অথবা যারা সেখানে শাসনকর্তা ছিলেন তাদের দুর্বলতার কারণে এটি সুযোগ পেয়ে গেছে। যাই হোক, 1691 সালে বাংলার সুবেদার ইব্রাহিম খাঁর মাধ্যমে তাদের যে বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছিল, বাণিজ্যিক যাত্রা এই কারণে বলছি যে বিনা শুল্কের যে যাত্রা সেটি আরও পাকাপোক্ত হয়ে ওঠে 1717 সালে ফখরুশিয়ারের ফরমানের মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে কোম্পানির সাথে জড়িত কর্মচারীরাও বৈধ এবং অবৈধ উপায়ে বাণিজ্য সম্প্রসারণ করার সুযোগ পায়। তাহলে এই বাণিজ্যিক সম্প্রসারণের সুযোগের সাথে সাথে তারাও কিন্তু শাসন ক্ষমতা গ্রহণের একটা প্রচেষ্টা চালিয়েছিল। কারণ আমরা প্রায়ই দেখি যে দক্ষিণ ভারত এবং বাংলাতে রাজনৈতিক যে সুবিধা বা অবস্থান তারা তৈরি করার প্রচেষ্টা চালিয়েছিল, যদিও বাংলাতে তারা এটা ব্যর্থ হয়। কারণ মুর্শিদ কুলি খান থেকে আলীবর্দী খানের সময় তাদের এই যে রাজনৈতিক অভিপ্রায় সেটি পূর্ণ হয়নি বা পূর্ণ হওয়ার মতো অবস্থান তারা তৈরি করতে পারেনি। যাই হোক, 1757 সালের পলাশির যে ব্যর্থতা, অর্থাৎ একদিনের একটি পরাজয়, সমগ্র ভারত ইতিহাসকে টানতে হয়েছিল পরবর্তী 200 বছর। এটা বলা যেতে পারে যে মোটামুটি 12 করলা তারা পূর্ণ করেছে। আর 1764 সালের মীর কাসিমের যে পরাজয়, অর্থাৎ বক্সারের পরাজয়, শুধুমাত্র এখানে বক্সারের পরাজয় না, একই সাথে এই পরাজয়টি হচ্ছে মুঘলদের পরাজয়, মুঘল শাসনের পরাজয়। এর মধ্য দিয়ে ইংরেজরা এখানে প্রায় 14 কলা পূর্ণ করেছে। আর 2 কলা পূর্ণ হয়েছে কখন? 1765 সালে যে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে তারা যখন অর্থ আদায় করার কর্তৃত্ব লাভ করে, অর্থাৎ আমরা যেটাকে বলছি দেওয়ানি অথবা ভূমি রাজস্ব, এটি যখন তারা সফল হয় তখন তাদের কাছে সকল ধরনের কলা অর্থাৎ 16 কলা তারা পূর্ণ করতে পেরেছিল। যাই হোক, কোম্পানির একদিকে হচ্ছে অর্থ লালসা, অন্যদিকে নির্লজ্জ লুণ্ঠন সমগ্র বাংলায় একটা অরাজক অবস্থা তৈরি করেছিল। এই অরাজক অবস্থাটাই মূলত আমরা দেখি যে দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থা মূলত এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল 1765-তে, আর এটি সম্পূর্ণ হয় 1772-এ। এই প্রক্রিয়ায় যে সমস্যাগুলোর মধ্য দিয়ে যেতে হয়েছিল ইংরেজকে বা কোম্পানিকে, সেটি হচ্ছে একদিকে হচ্ছে শাসনভার গ্রহণ, অন্যদিকে ঔপনিবেশিক কাঠামো স্থাপন, তৃতীয়ত হচ্ছে আইন বিচার বিভাগে লোক নিয়োগ, এবং এই কোম্পানিকে চালানোর জন্য, সম্প্রসারণের জন্য কর্মচারী নিয়োগ। কারণ এর আগে মুঘলদের যে শাসন সেটি সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম টার্গেটই ছিল হচ্ছে কিভাবে রাজস্ব আদায় হবে এবং কিভাবে কোম্পানি বেশি লাভবান হবে। কিন্তু এর সাথে সাথেও তাদের আরও একটা দুশ্চিন্তা ছিল, সেটি হচ্ছে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে শাসন চালাবে তার জন্য ব্রিটিশ সরকারের অনুমোদন নিতে হবে, অর্থাৎ একটা ছোট্ট করে একটা ব্যালেন্স করা। আরও আরেকটা টার্গেট ছিল যে ক্ষমতা যত বেশি
এরিয়া যত বেশি সম্প্রসারণ করতে পারবে তার কোম্পানির তত বেশি রাজস্ব আদায় হবে এবং সে লাভবান হবে। তো 1772 থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত কোম্পানি এই রকম কাজগুলো নিয়ে ব্যস্ত ছিল। বাংলায় এই কাজগুলো নেতৃত্ব দিয়েছিলেন ওয়ারেন হেস্টিং 1772 থেকে 1785, কর্নওয়ালিস 1786 থেকে 1793। মূলত এরা সংস্কার কাজ করেছিল, মানে কোম্পানির সংস্কার কাজ। এর সাথে যুক্ত হয়েছিল তাদের একটা নতুন অভিপ্রায়, সেটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটি 1793-এ। এখানে একটা বলে রাখা ভালো যে দ্বৈত শাসনের মধ্য দিয়ে দায়িত্বহীন ক্ষমতা লাভ করে হচ্ছে নবাব। নবাবের হাতে ক্ষমতাহীন দায়িত্ব এসে পড়ে যায়। যাই হোক, বাংলার মানে কৃষকদের বাংলা, কারিগরদের যে বাংলা, সেটি রূপান্তর হয়ে যায় জমিদারদের বাংলা। রায়তের অধিকার হয় খর্ব, রায়ত মানে হচ্ছে কৃষকদের। শুরু হয় সম্পত্তির শাসন, যাকে বলছি আমরা রুল অফ প্রপার্টি। এই পরিস্থিতিতে লর্ড ওয়েলেসলি যার প্রবন্ধের কথা উল্লেখ করেছিলেন, অর্থাৎ তিনি এটাকে উল্লেখ করেছিলেন সম্পত্তির শাসন বা রুল অফ প্রপার্টি। আমরা পরবর্তী দিনে আলোচনা করব যে কে কোন অবস্থায় শাসন করেছিলেন। সেই ছোট্ট একটি অংশ আমরা শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব, ব্রিটিশ যে গভর্নররা এখানে এসেছেন। ধন্যবাদ।